ইলিশের উৎপাদন বাড়াতে মাছ ধরার উপর ২২ দিনের নিষেধ শেষ হচ্ছে মধ্যরাতে। ৩ সপ্তাহ জেলেরা পেয়েছেন সরকারি সহায়তা। মৎস্য অধিদপ্তরের আশা, এবার মাছ ধরায় নিষেধের মেয়াদ বেশি থাকায় উৎপাদন দ্বিগুণ হবে ইলিশের। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। সবশেষের খবর, আলোচনা বিশ্লেষণ নিয়ে থাকছি আমি কাজী মোহন। খেলার মাঠের হার জিত এবং আনন্দ বেদনার সবশেষ খবর জানাচ্ছেন রুবাই ইফতেখার। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। অবৈধ সম্পদের মালিক আওয়ামী লীগের এমপি বদি, ৩ বছরের সাজা, জরিমানা ১০ লাখ। ভ্যাট কমানোর দাবিতে ঢাকায় দোকান বন্ধ, আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ব্যবসায়ীদের। বিপিএল এ ক্রিকেটারদের ফিটনেস নিয়ে চিন্তিত বিসিবি, প্রতিটি দলে থাকবেন বোর্ড ফিজিও। রাত ৯টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে এমপি বদির সাজা। মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। সম্পদের তথ্য গোপনের দায়ে কক্সবাজারের টেকনাফের সরকার দলীয় এমপি আব্দুর রহমান বদিকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। টেকনাফের সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিরুদ্ধে ২০১৪ সালে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন। মামলার তদন্ত শেষে গেল বছরের মে মাসে তার বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত ৩-এর বিচারক আবু আহমদ জমাদার। দোষী সাব্যস্ত করে ওনাকে ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন এবং ১০ লক্ষ টাকা জরিমানা করেছেন। যে বিষয়ে ওনার বিরুদ্ধে অভিযোগ, আদালত বলেছেন যে অভিযোগ প্রমাণিত হয় নাই, সে বিষয়ে যদি কমিশন সিদ্ধান্ত নেয় আপিল করার বিষয়, আমরা ইনশাল্লাহ অবশ্যই আপিল করব। রায় ঘোষণার পর এজলাসে উপস্থিত আব্দুর রহমান বদিকে কারাগারে পাঠানো হয়। তার আইনজীবীরা বলেছেন, আসামি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। ৩টা ডেটেজ হয়েছে এবং এই ৩ ডেটের সম্পদ কখনো এক থাকতে পারে না। এটা স্বাভাবিক একটা বিষয়। যারা তদন্তকারী কর্মকর্তা ছিলেন তারা কেউ দেখাতে পারেননি যে কোথাও কোনার অবৈধ কিংবা অপ্রকাশিত সম্পদ রয়েছে। ফৌজদারি ও নৈতিক স্খলনের মামলায় কারো ২ বছরের বেশি সাজা হলে সংসদ সদস্য পদ খারিজ হয়ে যাওয়ার আইনি বিধান রয়েছে। আর দুদকের আইনজীবীর মতে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার স্পিকারের। ওনার সংসদ সদস্য পদের বিষয়ে নির্ধারণ করার বিধান হলো পার্লামেন্ট। পার্লামেন্টের পক্ষে স্পিকার হলো পার্লামেন্টের অভিভাবক, উনি সিদ্ধান্ত নেবেন ওনার সদস্য পদ থাকবে কি থাকবে না। দুদকের এ মামলায় ১৫ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য নেওয়া হয়। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্নীতি দমন কমিশনের মামলায় দোষী প্রমাণিত সব আসামির সাজা প্রত্যাশা করেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এমপি আব্দুর রহমান বদির সাজা নিয়ে প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি একথা জানিয়েছেন। ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতিবাজ যত প্রভাবশালী হন দুদক তাকে আইনের আওতায় আনবে। সাজা হয়েছে সে ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নেই, তবে এটি সময়ের প্রয়োজন। আপনারা বলছেন যে প্রভাবশালীদের কি করা হবে, প্রভাবশালীদের আইনের আওতায় আনা হবে, এইটি আমরা দায়িত্বহীনভাবে বলতে চাই এবং দৃঢ় কণ্ঠে দৃঢ় উচ্চারণে বলতে চাই। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি ও মন্দিরে হামলা ঘটনায় নাসিরনগর থানার ওসি আব্দুল কাদেরকে প্রত্যাহার করা হয়েছে। দায়িত্ব অবহেলা ও প্রশাসনিক কারণে তাকে প্রত্যাহার করা হয় বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমান। এদিকে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও খুলনার মন্দিরে হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় ঢাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কয়েকটি সংগঠন। এসব ঘটনায় জড়িতদের বিচার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আলাদা মানববন্ধন ও সমাবেশ করে সিপিবি ও বাম গণতান্ত্রিক মোর্চা। হামলা প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন নেতারা। এছাড়া বিকেলে টিএসসিতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমাবেশ ও মানববন্ধন থেকে হামলার দ্রুত বিচার দাবি করা হয়। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী পার্টি। ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় আসলেই প্রশাসনের ভূমিকাটা নিয়ে বেশ প্রশ্নই আসছে। থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে, আপনার কি মনে হয় যে এটা এতদিন পরে এসে ঘটনার এতক্ষণ পরে এসে এটা আসলে কতটা? দেখেন মোহা, আমার আসলে
ওসি প্রত্যাহার জিনিসটাই একটু কেমন যেন লাগে। যেমন আপনি যে রামুর ঘটনা আপনাদের মনে আছে, রামুর ঘটনা ওসি কে প্রত্যাহার করা হয়েছিল, এসপি কে প্রত্যাহার করা হয়েছে। ওসি কে প্রত্যাহার করাটা যদি আমি ধরে নেই যে তিনি দায়িত্ব অবহেলা করেছেন এবং প্রশাসনিক কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে, সেই দায়িত্ব অবহেলাটা আসলে একটি খুবই মানে ওসি যদি দায়িত্ব অবহেলা করেন, ভাঙচুর করা হচ্ছে মন্দির, ভাঙচুর করা হচ্ছে ঘর বাড়ি, মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে, ওসি দায়িত্ব অবহেলা করছে, বিষয়টা আমি নিতে পারি না। অন্যদিকেও যদি এরকম হয় যে শুধুমাত্র অন্য বিষয়ে একটি চাপা দেওয়ার জন্য, বা এখন যেহেতু এটা নিয়ে অনেক কথা হচ্ছে, ওসি কে অবহেলা করা হলো মানে তাকে স্কেপগোট করা হলো, সেটিও আমার জন্য নেয়া কষ্টকর। সুতরাং আমি আসলে এই ওসি কে প্রত্যাহার করার যে মানে ধারাবাহিকতা, সেটি আসলে আমি ঠিক খুশি হতে পারি না। তবে যারা এই ঘটনার নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন তাদের সকলেই বলছেন যে এতে প্রশাসন এক ধরনের নীরব ভূমিকা পালন করেছেন। এবং ব্রাহ্মণবাড়িয়ার যে একজন মন্ত্রী সাইদুল হক, তিনি কিন্তু সাংবাদিকদের কাছে বিস্ময় প্রকাশ করেছেন যে আপনারা কোথা থেকে এত খবর পেলেন, এত বাড়িঘর ভাঙচুর হয়েছে, দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে জাতীয় কথা তিনি কিন্তু বিচ্ছিন্ন ঘটনাটা কিন্তু আস্তে আস্তে আমরা যেটা জানি যে স্নোবল এফেক্টের মতো বেশ বড় হয়ে যাচ্ছে এবং না বড় হয়ে যখন ঘটেছে তখনই বেশ বড় হয়ে ঘটেছে। ওসি কে ক্লোজ করার ব্যাপারটা বেশ আমি ঠিক জানি না যে যাই হোক ওসি কে ক্লোজ করার যদি যেটিকে বলা হচ্ছে সিম্বলিক বা প্রতীকী শাস্তি, সেরকম নিশ্চয়ই। আর এই ধরনের ঘটনা আসলে বাংলাদেশের মতো দেশে আমার মনে হয় এখন আর হওয়া উচিত না। আগে দুই একটা ঘটনা আমরা জানি, কিন্তু এখন আসলে এগুলো মেনে নিতে অনেক কঠোর হওয়া উচিত। হ্যাঁ অবশ্যই। যাই হোক, অন্যান্য কিছু খবর জানাচ্ছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক মানসিক রোগীকে ধর্ষণের ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন আনসারের এক সদস্য। এই ঘটনায় প্রত্যাহার করা হয়েছে 6 আনসার সদস্যকে। শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন, ঢাকা মেডিকেলের আনসার ক্যাম্পে ধর্ষণের ঘটনাটি ঘটেছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, কুমিল্লায় হোমনা থেকে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হন এক রোগী। ওয়ার্ড ছেড়ে বাইরে বের হওয়ার পর ওই রোগীকে আনসার সদস্যরা টাকার প্রলোভন দেখিয়ে ক্যাম্পে নিয়ে ধর্ষণ করে। ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে এখন তার চিকিৎসা চলছে। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। কঠোরভাবে এটা হস্তক্ষেপ করব এবং যাতে ভবিষ্যতে যদি এর ধরনের কোনো ঘটনা ঘটেই থাকে, যদি তদন্তে সেটা প্রমাণিত হয়, তাহলে অবশ্যই সে ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করব। বর্তমানে আনসারের যে পিসিএ আছে তাদেরকে আমরা অ্যালার্ট করে দিয়েছি এবং তাদের এই আর আনুষঙ্গিক নিরাপত্তা সহ অন্যান্য কর্মকাণ্ড যে তারা সুষ্ঠুভাবে করতে পারে। এদিকে রংপুর নর্দার্ন নার্সিং ইনস্টিটিউটের 2 ছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার আলমগীর কবিরকে 5 দিনের রিমান্ডে নিয়েছে আদালত। অভিযুক্ত বাকি 4 জনকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনার প্রতিবাদে শহরে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। গত 27 অক্টোবর নোট নিতে বন্ধু নিতাই চন্দ্র ও আলমগীর হোসেনকে নিয়ে ইনস্টিটিউটের পাশেই মেরাজ ছাত্রাবাসে যায় 2 ছাত্রী। মেসে উপস্থিত 3য় বর্ষের ছাত্র আলমগীর কবির তার বহিরাগত 4 বন্ধুর সহযোগিতায় নিতাই ও আলমগীরকে বেঁধে রেখে 2 ছাত্রীর আপত্তিকর ছবি তুলে পরে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই 2 ছাত্রীকে ধর্ষণ করে আলমগীর ও তার বন্ধুরা। গতরাতে 2 ছাত্রীর একজন কোতোয়ালি থানায় 5 জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন। মঙ্গলবার রাতে শহরের মেডিকেল মোড় এলাকা থেকে আলমগীরকে গ্রেপ্তার করে পুলিশ। রাতেই জিজ্ঞাসাবাদের জন্য মেরাজ ছাত্রাবাসের 4 ছাত্র মানিক, পলাশ, শাহ আলম ও শাকিল মিয়াকে আটক করে পুলিশ। তবে কোনো তথ্য না পাওয়ায় সকালে তাদের ছেড়ে দেওয়া হয়। বর্তমানে 2 ছাত্রীকে কোতোয়ালি থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি করেছে নার্সিং ইনস্টিটিউট কর্তৃপক্ষ। এই বিষয়টা আমলে নিয়ে আমরা আমাদের কর্তৃপক্ষ ফাউন্ডার চেয়ারম্যানের সঙ্গে কথা বলে এবং একটা তদন্ত কমিটি গঠন করি। বাকি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিতে রংপুর প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নেট মানে চোখ খুলে পাখিটার মুখ, আর বেশি ইন্টারনেট পুরো দিন সেই সুখ। নেট মানে সেলফি যখন তখন, ও ও ও বেশি বেশি ইন্টারনেট, বেশি বেশি হ্যাপিনেস। নেট মানে ওয়েটিং, স্কোর ব্রাউজিং, আর বেশি বেশি নেটে পুরো ম্যাচ ওয়াচিং। আর বেশি বেশি ইন্টারনেট মানে এয়ারটেল ইন্টারনেট। দেশের সেরা ইন্টারনেট প্যাকের জন্য ডায়াল *121 *999#। এয়ারটেল, দ্য স্মার্টফোন নেটওয়ার্ক। রাত 9টায় বাংলাদেশ। সৌজন্যে গোলমার্ক বিস্কুট। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর।
শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সমন্বিত ভর্তি পরীক্ষা পদ্ধতি চালুর পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বুধবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক অনুষ্ঠানে তিনি এই পরামর্শ দেন। রাষ্ট্রপতি বলেছেন, কেন্দ্রীয়ভাবে বা অঞ্চলভিত্তিক ভর্তি পরীক্ষা নেওয়া হলে শিক্ষার্থী ও অভিভাবকের দুর্ভোগ কমতে পারে। বিষয়ে বাস্তবমুখী উদ্যোগ নিতে বিশ্ববিদ্যালয় উপাচার্যের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষামন্ত্রীকে উদ্যোগী হওয়ার আহ্বানও জানান তিনি। অনুষ্ঠানে মৌলিক গবেষণায় অবদানের জন্য ইউজিসি অ্যাওয়ার্ড পাওয়া 19 বিশ্ববিদ্যালয় শিক্ষকের হাতে ক্রেস্ট, সনদ ও চেক তুলে দেন রাষ্ট্রপতি। কেন্দ্রীয়ভাবে বা আঞ্চলিক ভিত্তিক ভর্তি পরীক্ষার ব্যবস্থা করলে শিক্ষার্থী ও অভিভাবকরা এই অবস্থা থেকে মুক্তি পেতে পারে বলে আমি মনে করি। সম্মানিত উপাচার্যগণকে এই বিষয়টি নিয়ে বাস্তবমুখী উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি। 7 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুপুরে সংবাদ সম্মেলনে তিনি আহ্বান জানান। বিএনপির গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে সরকারের প্রতি অনুরোধ জানান মির্জা ফখরুল। সরকার যে মুখে গণতন্ত্রের কথা বলছেন, বিশেষ করে কাউন্সিলে তারা যে গণতন্ত্রের কথা উচ্চারণ করেছেন, সেটার দিকে সম্মান দেখানোর জন্যই তারা আমাদের এই সমস্ত গণতান্ত্রিক যে কর্মসূচি সেগুলোতে তারা কোনো বাধা সৃষ্টি করবেন না। এবার একটি বিরতি নিচ্ছে। রাত 9টায় 9:18 ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। 20 নভেম্বরের মধ্যে প্যাকেজ ভ্যাটের নতুন হার বাতিল না হলে কঠোর আন্দোলনে যাবে ব্যবসায়ী ঐক্য ফোরাম। এই দাবিতে বুধবার ঢাকায় দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা। ক্ষুদ্র মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানের টার্নওভার কর 1.5 কোটি টাকায় উন্নীত করা এবং ভ্যাট আদায়ে হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন তারা। চলতি অর্থ বছর থেকে কার্যকর হওয়ার কথা ছিল নতুন ভ্যাট আইন। এই আইনে প্যাকেজ ভ্যাটের নিয়ম বাতিল করে উৎপাদন বিপণনের প্রতি পর্যায়ে 15% মূল্য সংযোজন কর ও রেয়াত নেয়ার বিধান ছিল, কিন্তু ব্যবসায়ীদের আন্দোলনের মুখে হার দ্বিগুণ করে প্যাকেজ ভ্যাট বহাল রাখা হয়। তাতেও সন্তুষ্ট হননি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। বুধবার ঢাকায় ধর্মঘট পালন করে ব্যবসায়ী ঐক্য ফোরাম। এতে সমর্থন দেয় ঢাকা মহানগর দোকান মালিক সমিতি সহ বেশ কয়েকটি সংগঠন। পুরান ঢাকার মৌলভীবাজার, চকবাজার সহ রাজধানীতে দোকানপাট বন্ধ রাখে ব্যবসায়ীরা। প্রতিষ্ঠানে আগে বিক্রি হইতো মনে করেন 100 টাকা, এখন বিক্রি হচ্ছে মাত্র 10 টাকা। কারণটা কি? জনগণের বাইং ক্যাপাসিটির উপরে সবকিছু চলে যাচ্ছে। এই ভ্যাটের কারণে মানুষ সবকিছুই একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার দেওয়ার পরে ওই দ্রব্যটার দামই বেড়ে যাচ্ছে। 28,000 টাকা আমাদের পক্ষে সম্ভব না দেওয়ার জন্য কাজেই আমরা আমাদের রোডে নামতে হয়েছে। আমরা সরকারকে ভ্যাট দিতে ইচ্ছুক। তাদের দাবি 1 বছরের ব্যবধানে প্যাকেজ ভ্যাট দ্বিগুণ করা অযৌক্তিক। 20 নভেম্বরের মধ্যে দাবি মেনে নেয়ার আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। 20 তারিখের পর আমরা দেখব, আমরা নেগোশিয়েট করছি। যদি তারা না করেন তাহলে সারা বাংলাদেশের ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেব। তারপরে আমরা দেখব, অপেক্ষা করব। যদি না হয় তো সময় বলে দেবে আমরা কি করব। নেতারা বলছেন, জনদুর্ভোগ সৃষ্টি করে নয়, শান্তিপূর্ণভাবে দাবি আদায় করতে চান তারা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রুবায়েত, খেলাধুলা খবরের জন্য চলে যাচ্ছে আপনার কাছে। খালেদ, আমার কাছে বেশ কিছু খবর রয়েছে। বিপিএল শুরু হয়ে যাচ্ছে পরশুদিন এবং বিসিবি কনসার্ন আমাদের স্টার ক্রিকেটাররা যারা টানা ক্রিকেট খেলছেন, ইংল্যান্ড সিরিজটা বেশ হেক্টিক ছিল, তাদের ফিটনেস নিয়ে খবরগুলো জানাবো। তার আগে একটা বিরতি নিচ্ছি, আর যখন ফিরবো আরো যা থাকছে। এবারে নতুন বাড়ি পাচ্ছেন বিষয় বালক মিরাজ, খুলনার জেলা প্রশাসককে প্রধানমন্ত্রীর নির্দেশ। বিপিএল ফুটবলে জয় দিয়ে দ্বিতীয় পর্ব শুরু মোহামেডানের। 2 আপনের লড়াইয়ে জয় ঢাকা। আমরা 27 মিনিটে ফিরে এলাম রাত 9টার বাংলাদেশে।
এবছর লম্বা সূচির কারণে ক্রিকেটারদের ফিটনেসের উপর বাড়তি গুরুত্ব দিচ্ছে বিসিবি। বিপিএল এর প্রতি দলের সাথেই থাকছেন বোর্ডের একজন করে ফিজিও। এছাড়া নিউজিল্যান্ড সফরে মুস্তাফিজুর রহমানের ফিরে আসার বিষয়ে আশাবাদী ক্রিকেট বোর্ড। ব্যস্ত ক্রিকেট সূচিতে অবসর উপভোগের সুযোগ নেই টাইগারদের। ইংল্যান্ডের সাথে মাসব্যাপী যুদ্ধের পরপরই শুরু হয়ে যাচ্ছে বিপিএল এর ধুন্ধুমার। যদিও পেশাদার ক্রিকেটার সবাই, তারপরও খেলোয়াড়দের ফিটনেস ও ক্লান্তির বিষয়ে মাথায় রাখছে ক্রিকেট বোর্ড। বিপিএল এর ব্যস্ত সময়ে কোনো ক্রিকেটার চোট পেলে সাথে সাথে ব্যবস্থা নেওয়ার জন্য প্রতি দলেই একজন করে ফিজিও স্ট্যান্ড বাই রাখতে বলেছে বিসিবি। দেশীয় ফিজিও ডাক্তার সবাইকে ইনভলভ করেছে এবং আমরা প্ল্যানও করেছি ওইভাবে, যারা ইনজুরিতে আছে আপনার খেলার মাঝের মধ্যে এসে ওরা ট্রিটমেন্ট করবে, ওরা থাকবে। বাট যতটুকু সম্ভব আমরা চেষ্টা করবো যেন প্লেয়াররা ইনজুরিতে না আসে। চোট পাওয়া বা মাত্রই চোট থেকে ফেরা ক্রিকেটারদের তালিকা ছোট নয়, তবে সেখানে সবচেয়ে বড় নাম মুস্তাফিজুর রহমানের। দাফিজকে ফিরে পাওয়া যাবে নিউজিল্যান্ড সফরে, এমনটাই আশা দলের। আর ডাউন আন্ডারের কন্ডিশনে মুস্তাফিজ হয়ে উঠতে পারেন অন্যতম অস্ত্র। দলের পরিকল্পনা তাকে ঘিরেই। মনে হচ্ছে যে আপনার ফাস্ট বোলার ওখানে ভালো করবে আর মুস্তাফিজ তো এর মধ্যে আল্লাহর মধ্যে ঠিক হয়ে যাবে। তো আমরা পুরোপুরি ফুল স্ট্রেংথ নিয়ে আমরা নিজেদের সাথে যাব। দেশের বাইরে কঠিন কয়েকটি সিরিজ সামনে বাংলাদেশে। নিউজিল্যান্ড, ভারত, শ্রীলঙ্কার মতো প্রবল প্রতিদ্বন্দ্বীদের সাথে যুদ্ধে ভরসা পরীক্ষিত সেনারা। তবে তামিম, সাকিব, মুশফিকদের পাশাপাশি তরুণরাও প্রস্তুত দলের হয়ে নিজ দায়িত্ব পালন করতে। আমার জন্য একটা টাফ সিরিজ হবে, বাট ইম্পর্টেন্ট হলো যে আমরা যদি আমাদের 100% দিয়ে থাকি এবং ভুলগুলো যদি কম করি তাহলে ইনশাআল্লাহ ভালো করবে। এবং ভালো করলে তো আপনি চ্যালেঞ্জটা নিতে পারছেন। সব মিলিয়ে ব্যস্ত আন্তর্জাতিক সূচির সামনে বাংলাদেশ। রঙিন পোশাকে সাফল্যের প্রতিফলন সাদা পোশাকও পেতে চাইছে টাইগাররা। তার জন্য প্রয়োজনীয় পরিকল্পনাও করে ফেলেছে ম্যানেজমেন্ট। এখন শুধু মাঠে লড়াইয়ের অপেক্ষা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টাইগারদের নতুন তারকা মেহেদী হাসান মিরাজের পরিবারের জন্য বাড়ি বানিয়ে দিতে খুলনার জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই উপহারে আনন্দিত মিরাজের পরিবারের সদস্যরা। প্রশাসন জানিয়েছে উপযুক্ত জমি খুঁজে পাওয়া গেলে খুব দ্রুতই শুরু হবে বাড়ি নির্মাণের কাজ। 2 টেস্টে 19 উইকেট, গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ইংল্যান্ড পথে। টাইগার ক্রিকেটের নতুন সেন্সেশন মেহেদী মিরাজকে এবার নতুন বাড়ি দিয়ে পুরস্কৃত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বল্প বিরতি শেষে ঢাকায় ফিরেছেন মিরাজ, যোগ দিয়েছেন রাজশাহী কিংসের অনুশীলনে। তারপরও ভিড় কমছে না মিরাজের বাড়িতে। মেহেদী মিরাজ ও তার পরিবারকে সরকার সহযোগিতা করায় আনন্দিত খালিশপুর এলাকার বাসিন্দারা। ফ্যামিলিগতভাবে যদি প্রধানমন্ত্রী উপকার করে বা একটা বাড়ি করে দেয় তাতে আমাদেরই খুশি, সবার এই জাতির সবার জন্যই ভালো। ওর কষ্টর ভিতর দিকে মিরাজ এই প্রতিভাটা ধরে রাখছে, এই বিরুদ্ধে সে এগিয়ে আসছে। এই জন্য সরকারের কাছ থেকে আমরা দাবি করি তারা আর্থিক দিক দিয়ে সর্বদিক দিয়ে তাকে জানি সরকার সহযোগিতা করে, সাহায্য করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের সংবাদ গণমাধ্যমের কাছে পেয়ে আবেগ আপ্লুত মিরাজের বাবা ও বোন। কি বলে যে তার ধন্যবাদ দিব আমার এইটা আর জানা নেই। তা আমি এইটাই বলবো যে বাংলাদেশ প্রধানমন্ত্রীরে যে আল্লাহ ওনারে আরো 100 বছর যেন ওনার হায়াত দারাজ করে। ওনার কোটি কোটি শুকরিয়া আল্লাহ, মানে এত বড় একটা অ্যাচিভমেন্ট দিছেন আল্লাহর কাছে বলি। আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা অশেষ কৃতজ্ঞ। নির্দেশনা বাস্তবায়নে ইতিমধ্যে কাজ শুরু করেছে প্রশাসন। মিরাজ যে বসবাস করে যে বাড়িটি, সেই বাড়িটি অত্যন্ত জরাজীর্ণ অবস্থার মধ্যে রয়েছে এবং একটি ভাড়া বাড়িতে তার বসবাস। আমরা একটি বাড়ি বা একটি জায়গার জন্য খোঁজ করার চেষ্টা করছি। মিরাজের মতো সুপ্ত প্রতিভাদের তুলে আনতে সরকারের এই সহযোগিতাকে সাধুবাদ জানিয়েছেন খুলনার সাধারণ মানুষ। জহির ভূঁইয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংল্যান্ডের বিপক্ষে পারফরমেন্স টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে এগিয়ে নেবে অনেক দূর বলেছেন অস্ট্রেলিয়ার সাবেক কোচ জন বিউক্যানন। নিজস্ব কন্ডিশন কাজে লাগিয়ে ইংল্যান্ডকে ধরাশায়ী করায় পূর্ণ কৃতিত্ব দিয়েছেন সাকিব মিরাজদের। বুক্যানন বলেছেন এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ টেস্ট ক্রিকেটের জন্য ইতিবাচক। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় ধাপে 2 আবাহনীর দ্বৈরথে জয় পেয়েছে ঢাকা আবাহনী। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে 2-1 গোলের জয় টেবিলের শীর্ষে উঠে গেছে আকাশী নীলরা। প্রথমার্ধে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কোনো দল। রিস্টার্টের পরই ম্যাচের লাগাম টেনে ধরে ঢাকা আবাহনী। 65 থেকে 70 3 মিনিটের ব্যবধানে ম্যাচের ভাগ্য গড়ে দেন 2 বিদেশি রিক্রুট সানডে চিজোবা ও লিটাক।
শেষ মুহূর্তে 1 গোল শোধ করেন জাহিদ হোসেন। দিনের প্রথম ম্যাচে টেবিলের 3-এ থাকা রহমতগঞ্জকে 2-1 গোলে হারিয়েছে মোহামেডান। আসরে এটি তাদের দ্বিতীয় জয়। ম্যাচের 28 মিনিটে গাম্বিয়ান ফরওয়ার্ড দাউদ আসিসের গোলে লিড নেয় রহমতগঞ্জ। বিরতিতে যাওয়ার আগেই গোল শোধ করে মোহামেডান। সমতা ফেরান ক্যামেরুনিয়ান রিক্রুট প্যাট্রিস। 84 মিনিটে ইসমাইল বাঙ্গুরার গোলে পূর্ণ 3 পয়েন্ট নিশ্চিত করে সাদা কালোরা। 27 মিনিটে দাউদ আসিসে এই মুহূর্তে সেট পিস থেকে সেই দ্বিতীয় গোলটা সাইড পোস্টে লেগে প্রতিহত হয়। পরবর্তীতে ক্লিনিক্যাল ফিনিশ হেডের সাহায্যে প্যাট্রিচ। এই ছিল আমার কাছে খেলাধুলার সবশেষ আপডেট। অন্যান্য কিছু খবর জানাচ্ছেন মহুয়া এবং খালেদ। রুবাইদ, আপনাকে ধন্যবাদ। পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে প্রথম প্রবেশের সুযোগ পাচ্ছে সাধারণ মানুষ। জেল হত্যা দিবস উপলক্ষে কারাগারে চলছে আলোকচিত্র প্রদর্শনী। এতে জায়গা পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় 4 নেতার দুর্লভ কিছু আলোকচিত্র। প্রদর্শনী চলবে 5 নভেম্বর পর্যন্ত। প্রথম দিন কারা প্রাঙ্গণে ছিল সব বয়সী মানুষের ভিড়। স্বেচ্ছায় কারাগারে প্রবেশের জন্য এমন দীর্ঘ লাইন অবাক করছে অনেককেই। বাংলাদেশের ইতিহাসের নানা কর্মকাণ্ডের সাক্ষী এই পুরনো কেন্দ্রীয় কারাগার। এজন্য কারাগারকে ঘিরে মানুষের আগ্রহেরও শেষ নেই। কি আছে কারাগারের ভেতর? কারাগারটির 228 বছরের ইতিহাসে এই প্রথম প্রবেশের সুযোগ পেলেন সাধারণ মানুষ। কারাগারের এই ভবনে বন্দী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেলের ভেতর রাখা আছে বঙ্গবন্ধুর ব্যবহার করা চেয়ার টেবিল, খাবার প্লেট, বিছানাপত্র, হাড়ি পাতিল সহ নানা জিনিস। এত নিরাপদের মধ্যে তারা কিভাবে এখানে তারা নৃশংসভাবে হত্যা হলো, এটা আমরা কল্পনা করতে পারিনি। একটি মাত্র কারণেই আসছি, আমাদের যে যুদ্ধ অপরাধীরা তাদের কোথায় ফাঁসি দিয়েছে ওই ফাঁসির মঞ্চ দেখব এবং ঘৃণা প্রকাশ করব। সবচেয়ে বেশি ভিড় জাতীয় 4 নেতার সেলগুলোর পাশে। শুধু বড়রাই নয়, অনেকেই তাদের শিশু সন্তানদের নিয়ে এসেছেন ঐতিহাসিক এই কারাগারে। আসামি এখানে থাকতো, তারপরে এখানে আমরা ঘুরতে এসে খুব ভালো লাগছে। আমি ফুল নিছি আর পাখি দেখছিলাম। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও নেওয়া হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। এটা 1 থেকে 5 তারিখ পর্যন্ত কন্টিনিউ তো এইভাবেই চলতেছে, আর বাকিটা ভবিষ্যতে আমাদের যারা কারা মহাপরিদর্শক স্যার আছেন তার নির্দেশনা, যেটা এই যে এখানে অনেক সুদূর প্রসারী একটা চিন্তা ভাবনা আছে। টিকিট বিক্রির অর্থ দিয়ে কেরানীগঞ্জের নতুন কারাগারে নারী বন্দীদের সন্তানদের খেলাধুলার সামগ্রী কেনা হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরো খবর জানার আগে নিচে একটি বিরতি। বিরতির পর জানিয়ে দিচ্ছি, পরিবেশ শর্ত মেনে কয়লা বিদ্যুৎ কেন্দ্র হবে রামপালে। ক্ষতির আশঙ্কা ফের নাকচ মন্ত্রী। রাত 9টা চলেছে, আমরা ফিরে এলাম। পরিবেশ ছাড়পত্রের শর্ত মেনেই রামপালে বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। মরক্কোর মারাকেশে 7 নভেম্বর অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে COP22 নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান মন্ত্রী। আনোয়ার হোসেন মঞ্জু বলেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ইউনেস্কো যে উদ্বেগ জানিয়েছে তার জবাব এরই মধ্যে দেওয়া হয়েছে। এরপরও বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে সুন্দরবনের নাম বাদ পড়ার বিষয়ে সংস্থাটি যে শঙ্কা জানিয়েছে সরকার তা দেখবে। জলবায়ু সম্মেলনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং 3 মন্ত্রী যোগ দেওয়ার কথা রয়েছে বলে জানান তিনি। গত বছর প্যারিস সম্মেলনে যে চুক্তি হয়েছিল তা বাস্তবায়নে এবার সম্মেলনে জোর দেওয়া হবে বলে জানান মন্ত্রী। আমরা শর্ত দিয়েছি, এই শর্তগুলো পূরণ করতে হবে। বাংলাদেশে রামপাল কেন, অন্য পালেরা যারা আছেন কিছু যারা করতে চান তাদেরও এই ডিজি সাহেবের অনুমতি নিতে হয় এবং আরো কথা আছে, অতএব তাদেরকেও শর্ত সাপেক্ষে দেওয়া হয়েছে। এমপি বদির সাজা, এই বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম আমরা। সেতু বলেছেন সরকারের লোকদের বিচার হয় না, আজ তার সাজা ঘোষণা হয়েছে, কাল হয়তো দেখব বিলাসবহুল গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন। মারুফ বলছেন আইন সবার জন্য সমান, তিনি এই ধরনের কাজ করে পার পেতে পারেন না। সবুজ বলছেন আওয়ামী লীগ সরকার আছে বলে সঠিক বিচার সম্ভব হয়েছে। আর নাসির বলছেন লোক দেখানো বিচার ছাড়া আর কিছু হচ্ছে না। কিছুদিন পর শুনবো এমপি বদি জামিনে ছাড়া পেয়েছেন। সাদিয়া বলছেন নিম্ন আদালতে সাজা হয়েছে, উচ্চ আদালত থেকে জামিন নিতে যেন না পারেন। কামরুল বলছেন শুধু এমপি বদির বিচার করলে হবে না, আরো যারা অন্যায়ের পথে আছে সবাইকে বিচার আওতায় আনতে হবে। হাবিব বলছেন দুদক আরো শক্তিশালী করে সব দুর্নীতিবাজকে যেন শাস্তির আওতায় আনা হয়। মাহবুব বলছেন এমপি বদির অন্যায় হিসেবে সাজা কম হয়েছে, আরো কঠোর হওয়া দরকার ছিল। রাকিব বলছেন টেলিভিশন খবরে দেখলাম এমপি বদির সাজার রায় বিচলিত হননি, তাহলে নামমাত্র সাজা হয়েছে।
জান্নাত বলছেন সরকারকে ধন্যবাদ, সঠিক পথে এগিয়ে যাচ্ছে, তবে এই ধারা যেন অব্যাহত থাকে। রাকিবের এসএমএসটা ধরেই বলছে যে আসলে এমপি বদিকে আমরা যখন দেখলাম তিনি কিন্তু বিচলিত উনি এর আগে যখন জামিনে ছাড়া পেয়েছিলেন যে উনি পুলিশ সুপার এবং সবাইকে ধন্যবাদ দিয়েছিল দুর্নীতি দমন কমিশন, সাংবাদিকদের ধন্যবাদ দিয়েছিল তাকে বিখ্যাত বানানোর জন্য। এবং আমি সেতুর এসএমএসটাই বলবো যে আসলে আজকে সাজা ঘোষণা হচ্ছে, কাল হয়তো দেখবো বিলাসবহুল গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন। বিলাসবহুল গাড়িতে তিনি ঘুরে বেড়াতে পারেন, কারণ উচ্চ আদালতে যদি জামিন হয় তাহলে তিনি বিলাসবহুল গাড়িতে তিনি ঘুরে বেড়াবেন, সেটা কোনো কথা নেই। তবে যিনি বলছেন যে রাকিবের খবরটি দিয়ে, যেটি রাকিবের এসএমএসটি দিয়ে যেটি রুবায়েত বলছিলেন যে এমপি বদি সাজার রায়ে বিচলিত হননি, এই বিচলিত না হওয়াটি সম্পূর্ণ তার অভিনয়। কারণ বদির মতো লোক আসলে কারাগারে থাকতে চান না। আজকে তাকে যে রায় পড়ে শোনানো হয়েছে সেখান থেকে তাকে সরাসরি কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই কারাগারে গিয়ে একজন কয়েদির মতোই তার থাকতে হবে এবং কয়েদির মতো তিনি বন্দী থাকবেন। এবং আমরা আশা করব যে তার মতো একজন লোকের যিনি এত ক্ষমতাবান, আমরা তার যেন সাজা হয়, তার যেন দৃষ্টান্তমূলক সাজা হয়, অবশ্যই ন্যায় বিচার যেন প্রতিষ্ঠিত হয়। যত ক্ষমতায় থাকুক যাতে কেউ পার না পায়, সেটা আমাদের চাওয়া। যাই হোক, দর্শকদের অনেক ধন্যবাদ আপনাদের মতামতের জন্য। ইলিশ ধরায় 22 দিনের নিষেধ শেষ হচ্ছে মধ্যরাতে। জেলেদের মধ্যে চলছে মাছ ধরার তোড়জোড়। নিষেধাজ্ঞার সময় সরকারিভাবে চাল পেয়েছেন জেলেরা, তবে এই সহায়তা না পাওয়ায় অভিযোগও করেছেন অনেকেই। এবার মাছ ধরা নিষেধের মেয়াদ বেশি হয় ইলিশের উৎপাদন দ্বিগুণ বাড়ার আশা করছে মৎস্য অধিদপ্তর। টানা 22 দিন অলস সময় কাটানোর পর মধ্যরাত থেকে আবারও নদীতে ফেলতে হবে জাল, তাই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে 37 জেলার বিভিন্ন নদ নদীতে গত 12 অক্টোবর থেকে মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছিল সরকার। এই সময়ে জেলেদের 20 কেজি করে ভিজিএফ সহায়তায় চাল দেওয়ার কথা ছিল, কিন্তু অনেকেরই ভাগ্যে জোটেনি তা। পেটের দায়ে বাধ্য হয়ে অবৈধভাবে অনেকেই নেমেছিলেন নদীতে। আমাদের এক ফ্যামিলিতে আমরা 3টা কার্ডের ভিতরে আমরা এক কার্ডের 1 কেজি চাইলে পাইলাম। দেখা গেছে 50 জনের ভিতরে 10 জনে পাইছে, 20 জনের ভিতরে 5 জন পাইছে, 15 জন পাইলো। আমরা এখন প্রস্তুতি নিতে আসি, আর 3 তারিখ থেকে আমরা নদীতে নামবো। সব কমপ্লিট করে নৌকা মালামাল দিয়ে জাল ঠিক করতে আসি। মৎস্য কর্মকর্তারা বলছেন জেলেদের হাতে সঠিক সময়ে চাল পৌঁছে দিতে পারলে ইলিশ রক্ষায় সরকারের এই পদক্ষেপ সফল হতো আরো। তাদের খাদ্য সহায়তা যদি আমরা কার্যক্রম শুরুর পূর্বেই বিতরণ করতে পারি, তাহলে আগামীতে আমরা শতভাগ সফলতা অর্জন করতে পারবো। তবে অন্য যে কোনো সময়ের চেয়ে এবার প্রশাসনের তৎপরতাও ছিল চোখে পড়ার মতো। লক্ষ্মীপুরে 224টি অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভোলায় জব্দ হয়েছে 12 লাখ মিটার জাল। 126 জেলেকে দেয়া হয়েছে কারাদণ্ড। শরীয়তপুরেও 5,63,000 টাকা জরিমানার পাশাপাশি 154 জেলেকে পাঠানো হয় কারাগারে। জব্দ করা হয় 15 লাখ মিটার কারেন্ট জাল। নিয়মিতভাবেই আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি। মূলত তার আগে থেকে আমরা এই অভিযান শুরুর আগে থেকে আমরা জেলেদেরকে নিয়ে আমরা মোটিভেশন ব্যবহার করেছিলাম। সেই কারণে বেশিরভাগ জেলে এবছর নদীতে অবৈধভাবে নামিয়ে। গতবারের চেয়ে এবার মাছ ধরায় 7 দিনের বেশি নিষেধাজ্ঞা থাকায় চলতি মৌসুমে ইলিশের উৎপাদন দ্বিগুণেরও বেশি হবে বলে আশা মৎস্য অধিদপ্তরের। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই ছিল রাত 9টা বাংলাদেশ আয়োজন। আজকে রাত 9টা বাংলাদেশ শেষ করব অস্ট্রিয়ার দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তৈরি ত্রিমাত্রিক পেইন্টিং এর কিছু ছবি দেখে। তার আগে আমরা বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী অনুষ্ঠানে শুভরাত্রি।